স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস টকে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের আলোচিত বিভিন্ন সেক্টরের সমস্যা, সম্ভাবনা এবং কি করণীয় সে বিষয়সমূহ। দর্শক, উন্নত বিশ্বে যে কোনো দুর্যোগে মানুষ তাদের জীবন ও সম্পদের ক্ষতিপূরণ পান বিমা থেকে, অথচ বাংলাদেশের মানুষকে হতে হয় ত্রাণ বা সাহায্যের উপর। জীবন ও সম্পদের আর্থিক নিরাপত্তা দিতে পুরো বিশ্বেই বিমা ব্যবস্থা অত্যন্ত জনপ্রিয়। উন্নত বিশ্বে মানুষের জীবন সম্পদ, স্বাস্থ্য সবকিছুরই বীমা করা থাকে। কোনো কারণে এগুলো ক্ষতিগ্রস্ত হলে বীমাকারী ব্যক্তি বা তার পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ পান। বাংলাদেশের বীমা এখনো উন্নত বিশ্বের মতো জনপ্রিয় হয়ে ওঠেনি, তবে তা এগিয়ে যাচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতা এ খাতের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। 2021 সাল নাগাদ জিডিপিতে 5% অবদানের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পড়েছে অনিশ্চয়তায়। একই অবস্থা দেশের ব্যাংকিং খাতেরও। অবকাঠামো সুবিধার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগ মন্দা চলছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ব্যাংকিং খাতের উপর। তাছাড়া ব্যাংকিং খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনা তো রয়েছেই। এগুলো সবকিছু নিয়ে কেমন আছে দেশের সম্ভাবনাময় বীমা ও ব্যাংকিং খাত, তারই ব্যাখ্যা ও বিশ্লেষণ আমরা জানতে চাইব আজকের আমন্ত্রিত খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে। আজ আমাদের সাথে আছেন পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি, আছেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক QSM সিরাজুল ইসলাম এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। চলে যাচ্ছি মূল আলোচনায়। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে দিয়ে আজকে আলোচনা শুরু করছি। বাংলাদেশে বীমা খাতের সম্ভাবনা কতটুকু, আর দেশের অর্থনীতিতে এই মুহূর্তে কতটুকু অবদান রাখছে বীমা খাত? আসলে বীমার মাধ্যমে আমরা তো, আপনি জানেন যে আপনি যেটা বললেন একটু আগে, যে বীমার মাধ্যমে আমরা অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে থাকি। তো যেহেতু দেশে এখন অনিশ্চিত অবস্থা বিরাজমান করছে এবং সবাই অর্থনৈতিক ক্ষতিটাকেও বিবেচনায় আনছে, সুতরাং বীমার ভূমিকা এখন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং আমরা সেদিক লক্ষ্য রেখে আমরা কিন্তু সবসময় দেশের এই দুর্যোগময় মুহূর্তে, যখন বীমার আওতায় যে সমস্ত ক্ষতি হয়েছে বা যেগুলো হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো আমরা সবসময় জনসাধারণকে সচেতন করে থাকি এবং তাদেরকে বীমা ক্রয়ে উদ্বুদ্ধ করে থাকি। এবং আমরা এটুকু নিশ্চয়তা দিতে পারি যে যে সমস্ত সম্পত্তি যথাযথভাবে বীমা করা আছে, তার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এবং সেটি যদি ওই কনসার্ন পলিসি দ্বারা আবরিত থাকে, তাহলে নিশ্চয়ই আমরা সেই প্রতিষ্ঠান বা সেই ব্যক্তিকে অর্থনৈতিকভাবে পুনর্বাসিত করব। জি, আমরা জানি নিয়ম আছে যে সড়কে যে সকল গাড়ি কিংবা পরিবহন যাতায়াত করবে তাদের প্রত্যেকেই বীমা থাকতে হবে, কিন্তু সেটা তো আমরা এখনো দেখছি যে সবাই সেটাকে করছে না। না, বিষয়টি আসলে ঠিক এইভাবে না। আসলে আমাদের দেশে যে মোটরযান যদি পাবলিক প্লেসে চালাতে হয়, তাহলে আমাদেরকে একটা অ্যাক্ট লাইবিলিটি পলিসি নিতে হয়। সেটি কিন্তু শুধুমাত্র তৃতীয় পক্ষের কোনো আঘাতজনিত ক্ষতি বা মৃত্যু অথবা প্রপার্টি ড্যামেজ এর এগেনস্টে নেওয়া হয়। সংশ্লিষ্ট গাড়ির কোনো বীমা করাটা কিন্তু বাধ্যতামূলক নয়। ওটাকে আমরা বলি যে ওন ড্যামেজ লস। এটি কিন্তু অপশনাল। উনি গাড়ির মালিক এটা করতেও পারেন, নাও করতে পারেন। আমাদের দেশের সিংহভাগ গাড়ি কিন্তু অ্যাকচুয়ালি ওন ড্যামেজ লস বীমার এগেনস্টে বীমা করা নেই। আপনি দেখেন যে তার একটা উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। বাংলাদেশে আমাদের টোটাল যে জেনারেল ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম ইনকাম, তার অ্যারাউন্ড 15% আসে আমাদের মোটর ভেহিকেল ইন্স্যুরেন্স থেকে। অথচ ভারতে এত বিশাল ইন্স্যুরেন্স মার্কেট, সেখানে 40% উপরে প্রিমিয়াম ইনকাম কিন্তু ফ্রম দিস মোটর ভেহিকেল ইন্স্যুরেন্স। সো আমাদের দেশে যে মোটর ভেহিকেল যেগুলো চলছে রাস্তাঘাটে, তার অধিকাংশই আসলে বীমার আওতায়, ওর নিজস্ব ক্ষতির কোনো ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা নাই। সুতরাং যে ক্যাজুয়ালিটি গুলো ঘটছে এর বেশিরভাগই বীমার আওতা বহির্ভূত। আপনি কি মনে করেন এই যে রাজনৈতিক কারণে যে সহিংসতাগুলো হচ্ছে এবং প্রতিদিনই আপনার গাড়ি ভাঙচুর হচ্ছে, এগুলো তো সবগুলো না হলেও অন্তত 80% আমার ধারণা বীমার আওতায় আছে? আসলে তা না, গাড়িগুলো বীমার আওতায় নেই। তবে ওই গাড়ি দ্বারা যদি কোনো তৃতীয় পক্ষের ক্ষতি হয়, সেটি বীমার বাধ্যতামূলকভাবে বীমা করা আছে।
আচ্ছা, এখানে আমাদের বোঝার একটা কমার্শিয়াল ভেহিকেল, জি। আপনার যে সমস্ত বাস বা এই প্রাইভেট কারের একটা অংশ আছে বীমার আওতায়, কিন্তু বেশিরভাগ কমার্শিয়াল ভেহিকেল এটা ওই ওন ড্যামেজ পলিসি এরা নেয় না, কারণ ওন ড্যামেজ পলিসি ইজ এ বিট এক্সপেন্সিভ। সেই কারণে আমাদের দেশে এটা কেউ কি পারচেস করে না। এখনকার পরিস্থিতিতে আমি মনে করি যে আমাদের দেশে এটি এখন সময় এসেছে সরকারের তরফ থেকেও হয়তোবা কোনো বাধ্যবাধকতা আরোপ করা যেতে পারে, অথবা যারা গাড়ির মালিক তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করা উচিত যে দে শুড পারচেজ দিস ইন্স্যুরেন্স। জি, ধন্যবাদ জনাব মনসুর। আপনি কি ওনার কথার প্রসঙ্গে কিছু যোগ করবেন? না, আমি ওনার সাথে একমত যে আমাদের দেশে এক নম্বর ইন্স্যুরেন্সের কাভারেজ আমাদের দেশে খুব সীমিত। এটা উন্নয়নশীল দেশের ক্যারেক্টারিস্টিকও, এবং বাংলাদেশের কি তার একটু বেশি আমি বলবো। এবং বাংলাদেশের ইন্স্যুরেন্স খাতটা কিন্তু খুব বেশি সনাতনপন্থীও। এখানে অনেক রকমের সমস্যা আছে। একটা সমস্যা তো হচ্ছে যে আইনগতভাবে এটাকে খুব সাপোর্ট দেওয়া হয় না। বিদেশে কিন্তু কতগুলো ম্যান্ডেটরি ইন্স্যুরেন্স পলিসি থাকে যেগুলো ওই সেক্টরটাকে ডেভেলপমেন্টে সাহায্য করে। বাংলাদেশের বেলা সেটা কিন্তু নাই ওইভাবে, এবং এটা সরকারকে এই বিষয়ে চিন্তা করতে হবে। কেবলমাত্র ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি কেবল করা হলো, এবং সেটাও কিন্তু অনেক প্রতিকূলতা ফেস করছে ইন্ডাস্ট্রির কাছ থেকে, কারণ ইন্ডাস্ট্রি ইজ ইউজ টু ওল্ড ওয়াইল্ড ওয়েস্ট ওয়েতে, আনরেগুলেটেড ছিল কমপ্লিটলি। সেটাকে একটু রেগুলেশনে আনার চেষ্টা হচ্ছে শুধুমাত্র রিসেন্টলি। এটা শুরু। আমি মনে করি আমাদের ইন্স্যুরেন্স সেক্টর যেমন আর্থিক খাতের একটা অন্যতম মেরুদণ্ড, এবং এটাকে যদি আমরা শক্তিশালী না করতে পারি, এই ফাউন্ডেশনটাকে, আমাদের আর্থিক খাতটা কিন্তু পুরোপুরিভাবে বিকাশ করবে না। এবং ইন্স্যুরেন্সের সাথে শুধু আর্থিক খাত না, এটার সাথে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের জনজীবন জি। এবং আমাদের যে ট্রান্সপোর্টেশন সেক্টর সবকিছুই কিন্তু জড়িত, ওতপ্রোতভাবে জড়িত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এবং ফাইন্যান্সিয়াল সেক্টর এটার সাথে জড়িত, ব্যাংকিং খাত এটার সাথে জড়িত। কারণ ইন্স্যুরেন্স যদি না থাকে, একটা লস হয়ে গেলে সেটার দায় দায়িত্ব কিন্তু আলটিমেটলি ব্যাড লোন হয়ে ব্যাংকের ঘাড়ে যায় চেপে পড়ে। তো এই কারণে আমাদেরকে রেগুলেটরদেরকেও বা সরকারকে আমাদের যে সামগ্রিকভাবে দেখতে হবে যে কিভাবে ইন্টারলিঙ্কেজ গুলোকে এমনভাবে এস্টাবলিশ করা যায় যেমন ব্যক্তি রক্ষা পায়, ইন্ডাস্ট্রি ইন্স্যুরেন্স খাতটা না হয় রি ইন্স্যুরেন্সের মাধ্যমে রক্ষা পাবে, সেটা ম্যান্ডেটরি করা আছে মোটামুটি ভাবে। ব্যাংক কিন্তু রক্ষা পাচ্ছে না, কিন্তু সেখানেও যেন তারা রক্ষা পেয়ে যায়। তো এইভাবে জিনিসটাকে আরেকটু সিস্টেমেটিক ওয়েতে আরেকটু ডেভেলপ করতে পারলে তারপরে আসবে ব্যক্তি ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, এই ধরনের বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স আসবে যেটা ব্যক্তি খাতকেও প্রোটেকশন দেবে। এখন একটা রাস্তায় লোক একটা মরে গেলে বা শ্রমিকের মৃত্যু হলে আমাদের দয়ার উপর নির্ভর করতে হয়, কিন্তু কেন? এটা তো ম্যান্ডেটরি ইন্স্যুরেন্স থাকা উচিত ইন্ডাস্ট্রিয়াল পলিসির পার্ট হিসেবে, যে ফ্যাক্টরি খুলতে হলে প্রত্যেকের শ্রমিকের জন্য লাইফ ইন্স্যুর অটোমেটিক্যালি না করলে পরে ফ্যাক্টরি চলবে না, হায়ার করার সময় তাকে ইন্স্যুরেন্স প্রভিশন দিতে হবে। এই যে কতগুলো ফান্ডামেন্টাল রুলস এন্ড রেগুলেশন গ্লোবালি অ্যাকসেপ্টেড, এটা যদি আমরা করতে পারি, আমরা কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরকে উপকৃত করব, আমাকে অ্যাজ এ ব্যক্তি হিসাবে, আমাকে শ্রমিক হিসাবে আমাকে এম্পাওয়ার করা হলো, কারণ আমি মরে গেলে পরে আমার ফ্যামিলি ইজ টেকেন কেয়ার অফ। অ্যাট দ্য সেম টাইম ব্যাংকিং খাতটাও কিন্তু রক্ষা পাবে, মানে একটা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেলে ব্যাংকগুলো একটা বিরাট ঝুঁকির মুখে পড়ে যায়, কারণ তাদের কাছে লোন দেওয়া আছে, সেই লোনটা যদি ইনশিওর না হয় প্রপারলি, ব্যাংক ইজ আন্ডার। তো সবগুলোকে সামগ্রিকভাবে দেখে রেগুলেশন এবং সিস্টেমিক এনফোর্সমেন্টের মাধ্যমে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমরা পরস্পরকে একটা ভূমিকম্প যেমন অনেকগুলো পায় একসাথে নড়তে পারলে সবাই রক্ষা পায়, সেইভাবে রক্ষা পাবে আমাদের। জি, ধন্যবাদ। আমি ওনার সঙ্গে একটু অ্যাড করি, উনি কারেক্টলি বলেছেন যে আসলে সরকারের এখানে একটা বিরাট ভূমিকা আছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে পাশ্চাত্য দেশে 1969-এ ওয়ার্কসম্যান কম্পেনসেশন অ্যাক্ট এর আওতায় ওয়ার্কসম্যানদের ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে। ইট ইজ ম্যান্ডেটরি, দে হ্যাভ টু ইনশিওর দেয়ার ওয়ার্কার্স টু গেট দি কম্পেনসেশন ইফ এ ওয়ার্কার ইজ actually suffers death or bodily injury during his working hours. আমাদের দেশে কিন্তু ওয়ার্কসম্যান কম্পেনসেশন অ্যাক্ট ইজ দেয়ার, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি ফর ইন্স্যুরেন্স। সুতরাং এর আওতায় যে পরিমাণে ক্ষতিপূরণ আমরা দিচ্ছি, কয়দিন আগেও 2 বছর আগেও এটা ছিল মাত্র 21,000 টাকা আর 30,000 টাকা, মানে একজন মারা গেলে ওয়ার্কার তাকে 21,000 টাকা কম্পেনসেশন দেওয়া হবে, আর যদি সে ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে 30,000 টাকা তাকে কম্পেনসেশন দিতে হবে। এখন এটাকে বাড়িয়ে সম্প্রতি লেবার লতে এটা করা হয়েছে 1,25,000 টাকা। আমার মনে হয় যে এটা একটা যুক্তিসঙ্গত পর্যায়ে এটাকে নেওয়া উচিত, যাতে করে একজন ওয়ার্কার মারা গেলে তার যে পরিবার থাকবে বা তার যারা বংশধর থাকবে তারা একটা এমন কম্পেনসেশন পায় যেটা দিয়ে তারা জীবন ধারণ করতে পারে। আবার দেখেন যে মোটর ইন্স্যুরেন্স, একটা প্যাডেস্ট্যান্টকে যদি আপনি চাপা দেন, তার জন্য আপনি ইন্স্যুরেন্সের আওতায় 20,000 টাকা দিলেই মওকুফ হয়ে যাচ্ছে আপনার দায় দায়িত্ব।
সো ইট শুড বি ইনক্রিজ টু অ্যাটলিস্ট 5, 6, 8, 10 লাখ টাকা। তাহলে মানুষও ইন্টারেস্টেড হবে এবং তারা ক্ষতিপূরণও পাওয়ার জন্য আগ্রহী হবে। এখন কিন্তু কেউ অ্যাক্সিডেন্ট হলে ইন্স্যুরেন্স পাওয়ার জন্য নোবডি ইজ ইন্টারেস্টেড, কারণ 20,000 টাকার জন্য কেউ এই দৌড়দৌড়ি করতে চাবে না। সুতরাং এই জিনিসগুলো যদি সরকারের তরফ থেকে অ্যাড্রেস করা হয়, তাহলে আমি মনে করি সোশ্যাল সিকিউরিটি মানুষের অনেক বাড়বে এবং মানুষের জীবনের মূল্যও তখন যথাযথভাবে বিবেচিত হবে। জি, ধন্যবাদ জনাব হাফিজ আহমেদ মজুমদার। উন্নত দেশগুলোতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বীমা খাত অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকে, কিন্তু আমাদের দেশে এই খাতটা এখনো পিছিয়ে আছে। এর কারণ কি বলে আপনি মনে করেন? আমি বাই নেচার একজন অপটিমিস্ট মানুষ। এই বীমা খাতের যে ক্রমবিকাশ, এটা হালে কয়েক বছর থেকে এটা ডেভেলপ হয়েছে আমাদের দেশে, খুব একটা আগে ছিল না। ধরেন হার্ডলি 30 বছর থেকে বীমা খাতটা আস্তে 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 ধীর গতিতে অনেক উন্নতি লাভ করেছে। আরো বেশি উন্নত হওয়া দরকার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সঙ্গে যদি কম্পেয়ার করতে যান। এই যে বিগার রেগুলেটরি বডি মাত্র সেদিন হইল, অনেক আগে হওয়ার কথা ছিল। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যাক্টের আন্দোলনে করা হয়েছে। এরকম ভাবে ক্রমে অনেক কিছু ইমপ্রুভমেন্টে হচ্ছে, এবং ইমপ্রুভমেন্ট যদি দেখতে হয় তাকে তুলনা করতে হবে কয়েক বছর আগে, তখন আমি ইমপ্রুভমেন্ট দেখতে হবে। আর এখন যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সঙ্গে তুলনা করেন তাহলে দেখবেন ইমপ্রুভমেন্ট কিছু নাই। সুতরাং আমার স্বনির্বন্ধ অনুরোধ, যারা আমাদের দেশের উন্নতি যাদের মাপকাঠি বিচার করতে যান, তারা এই সত্যটা যদি উপলব্ধি করেন তাহলে অনেক কিছু পাবেন। ধীরে ধীরে সবকিছুর অনেক উন্নত হচ্ছে, অস্বীকার করা নাই। এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও তো আমাদের মানে গ্লোবাল ভিলেজে তো সব কানেক্টেড হয়ে গেছি, সুতরাং তাদের প্রেসারেও দেখে আমরা অনেক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ইন্স্যুরেন্সের যে কথাটা বললেন, আমরা ব্যাংকে যখন লোন দেই তখন আমরা ওই বড়োয়ারের প্রপার্টিটা ইনশিওর করে নেই আমাদের কভার করার জন্য, কিন্তু এটা কি একেবারে ওয়াইডলি স্প্রেড তো নয়, সবাই তার আন্ডার আসতে পারে নাই। ইন্স্যুরেন্স ও লাইফ এবং জেনারেল দুটোর মধ্যে জেনারেল ইন্স্যুরেন্সটা অনেক বেশি আপনার মেইল ফ্যাক্টরি এই সেই অনেক কিছুকে তারা করে, এবং এটা অনেকটা লাইফের চেয়ে অনেকটা বেশি। লাইফের তো প্রত্যেক মানুষ ইনশিওর্ড নয়, কিন্তু তারপরেও লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একটা কোম্পানির ডিপোজিট আর দেখলে আপনি দেখবেন যে বিরাট উন্নতি তার ওইখানেও সাধিত হয়েছে নাই। তবে আমি একমত যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সঙ্গে সামঞ্জস্য রাখতে গেলে আমরা এখনো অনেক পিছনে আছি। ফাইন্যান্সিয়াল সেক্টরে অনেক, শুধু ইন্স্যুরেন্স কোম্পানি নয়, ব্যাংকিং সেক্টর, এই সেক্টর, সব সেক্টরে অনেক কিছু হচ্ছে, কিন্তু প্রচুর উন্নতি হয়েছে, এতে অস্বীকার করা উপায় নেই। জি, ধন্যবাদ জনাব মনসুর। একটু ইন্স্যুরেন্স খাতের আরেকটা দিক একটু তুলে ধরতে চাই। সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কিন্তু একটা দিক তো আমরা দেখলাম যে জনগণকে নিরাপত্তা দেওয়া, আরেকটা দিক হচ্ছে এটার একটা ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন একটা হিউজ আছে। সেটা হচ্ছে ইন্স্যুরেন্স হচ্ছে একটা সেক্টর যেখানে লং টার্ম ডিপোজিট মোবিলাইজেশন হয়। লং টার্ম এই ফান্ডটা কিন্তু ব্যাংকে কিন্তু লং টার্ম ফান্ড নাই, ব্যাংকে সব হচ্ছে 6 মাস, 3 বছর, বড় জোর 5 বছর, তার বেশি তো ব্যাংকে সম্ভব না এবং হয়ও না। কিন্তু ইন্স্যুরেন্সে কিন্তু একটা লোক যে দিয়েছে লাইফ টাইম দিয়ে যাচ্ছে সে, ফলে ইন্স্যুরেন্সের যে ফান্ডটা হয় সাধারণত এক্সপেক্ট করা হয় এটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা আমাদের দেশের যে বড় বড় কর্মকাণ্ড হতে পারে সে যেখানে লং জেস্টেশন পিরিয়ড লাগে, একটা ব্রিজ করতে রিটার্ন আসতে 30 বছর লাগে বা 15 বছর লাগে, এই ধরনের প্রজেক্ট বাস্তবায়নে এই টাকাটা ব্যবহার করার সুযোগ থাকে এবং উন্নত দেশগুলোতে সেটা করে থাকে। ফলে যেটা হয় ইন্স্যুরেন্সের ফান্ডটা কোথায় যাবে সেটাও কিন্তু একটা রেগুলেশনের একটা বিরাট জিনিস, কারণ এটাকে যদি ভালোভাবে চ্যানেল করা যায় তাহলে আমরা এই টাকাটা আমাদের উন্নয়ন খাতে নিয়ে আসতে পারি। বর্তমানে যেটা হচ্ছে, দুঃখের বিষয় আমি বলবো কিছুটা, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই টাকাটা ওই স্টক মার্কেটে যাচ্ছে, বন্ডে যাচ্ছে, বা এই জমি কেনা হচ্ছে বিভিন্ন ভাবে, বা ব্যাংকের ডিপোজিট হয়ে যাচ্ছে। এটা কিন্তু প্রোডাক্টিভ বা ডাইরেক্টলি যেটা লং টার্ম ইনভেস্টমেন্টের খাতে যেটা যাওয়া উচিত ছিল সেটা হচ্ছে না। সেখানে সরকারকে নজর দিতে হবে কিভাবে এটা করা সম্ভব। যেখানে যাওয়ার প্রয়োজন ছিল সেখানে যায়। এই ফান্ডটার এইটি আমাদের দেশে একটা সাংঘাতিক একটা আমরা করতেছি। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কাছে প্রচুর ফান্ড আছে, লং টার্ম ইনভেস্টমেন্ট এটা হইতে পারতো, আমরা পদ্মা সেতু করতে পারতাম আমাদের ইন্স্যুরেন্সের এই ফান্ড দিয়ে, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা ওই ডিপোজিটে এই দিয়ে কেন আমরা এই দীর্ঘমেয়াদী ফান্ডে যেতে পারছি না সেটা নিয়ে আলোচনা করব। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস টক। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।